দেখুন, সরাসরি এবার একটা বড় রাজনীতির প্রশ্নে আসি। সরকারের গতকালের পদক্ষেপ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আইওয়াস না রাজধর্ম। আজকেও সেই নিয়ে বিতর্ক হচ্ছে, এর উত্তর হয়তো সময় দেবে। কিন্তু আজকের পর রাজনৈতিকভাবে এই প্রশ্ন তো উঠবে যে সেনাপতি কি আবার ফুল ফর্মে? 2021-এর ভোটের আগে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নবজোয়ারের কর্মসূচি, 2026-এ ভোটের আগে অভিষেক কি সেই ভূমিকায় আবার ফিরলেন? আবার নতুন পর্যায়ে নবজোয়ার যাত্রা হবে। একদিকে যুবভারতী, এসআইআর এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন, আবার আজই দলের সাংসদদের দিল্লিতে একটার পর একটা কড়া বার্তা এই অনুষ্ঠানে দেখাবো পরবর্তী পর্যায়ে, যে অন্য দলের সাংসদদের সঙ্গে বিনা অনুমতিতে বৈঠক নয়, পার্টি নয়, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দলের অনুমতি ছাড়া দেখা করা নয়, মানে একেবারে ডুজ অ্যান্ড ডোন্টসের পাঠ, শৃঙ্খলার পাঠ নতুন করে কে দিচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার পরের বক্তার কাছে এটাই প্রশ্ন, রাজাগোপাল দা, যে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ ভোটের আগে? সুমন, বাঙালির একটা কলঙ্ক তো ঘটল, যুবভারতীতে যা ঘটে গেল সারা বাঙালি লজ্জিত, আমিও লজ্জিত, কিন্তু একজন খুব আনন্দিত। সে মৌকা পেয়েছে, সুযোগ পেয়ে গেছে, কেননা এই সময় সে বুঝতে পারছে যে তার খেলা এবার শুরু হবে। সে একেবারে সঠিক সময়, আমি জানি না তার স্কেডিউল অ্যারাইভাল কবে ছিল, একেবারে রাইট টাইমে এসে হাজির হয়ে গেছে। এই সময় যে কথাটাগুলো বলেছে বাঙালির হৃদয়কে জয় করার মতন জায়গায় এসে গেছে। আমরা দেখেছিলাম উন্নত বামফ্রন্টের বিকল্প, এখন তৃণমূলের, পুরনো তৃণমূলের থেকে যুব তৃণমূল বা যুবা তৃণমূল অনেক বেশি দক্ষ, এটাই প্রমাণ করতে তারা চাইছে। এবং আসল সময় সেনাপতিকে এনে হাজির। সেনাপতিও যেভাবে আজকের কথাবার্তা বললেন, মুখ্যমন্ত্রী যে কথা বলেননি, 2.5 ঘন্টার মিটিংয়েতে উনি একটা শব্দ উচ্চারণ করেননি। আমরা দেখলাম উনি দলীয় সাংসদদের বা দলীয় নেতাদের বলছেন কি করতে হবে কি করতে হবে না। বোঝা যাচ্ছে যে দলের সেনাপতি একেবারে রাজত্বের ভূমিকায় একেবারে এসে প্রায় হাজির। আমাদের খেয়াল থাকতে হবে 2001-এর নির্বাচন আগে 2000-এর নভেম্বরে জ্যোতি বসুকে বলে দেওয়া হয়েছিল আপনি এবার বিদায় নিন, শরীর টরীর খারাপ। সেই অবস্থা এখন আসেনি, এখনকার অবস্থা, কিন্তু ব্যাটন যে ক্রমশ এগোচ্ছে একই কাছে, এটা একদম পরিষ্কার। দলের সমস্ত সাংগঠনিক জায়গায় সেনাপতি তার নিজের লক্ষ্যে রেখেছে। দল একেবারে সম্পূর্ণ নিজের মতন করে চালাচ্ছেন। 2-4 জন যারা টেলিভিশনে দুপক্ষ ভারসাম্য রেখে কথা বলছে, বোঝা যাচ্ছে তারা এখনো ঠিক করেনি কোন দিকে যাবে। অরূপ পাথরের মতো স্থির হয়ে গেছে ভারসাম্য রাখতে, নিখুঁত ভারসাম্য রাখবে, কোনো দিকে হাসবেও না, ঘাড়ও নাড়বে না। সেই ভারসাম্য রাখার তো ওটা চলছে, কিন্তু সেনাপতি তার লক্ষ্যে অচল। কিন্তু দেখেন, আমি অবাক হব না, কেননা বাঙালি সবসময় কিছু অ্যাকশন চায়, বুঝলেন তো। আমি অবাক হব না যদি দু চারটে যদি স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়। এবং নির্বাচনের আগে, নির্বাচনের সময় না থাকলে কিছু প্রয়োজন হতো না। নির্বাচন এসে গেছে, মানুষের কাছে নাম কিনতে হবে, জনপ্রিয়তা আনতে হবে। আমরা কতটা জনমুখী, ঠিক আছে, দর্শকরা কিছু করেনি, যারা আয়োজক তারা করেছে। এই যে পরিষ্কার যে বার্তা, একেবারে মানে দর্শক, মানে মানুষের মন কেড়াবার বার্তা, মন একেবারে জয় করবার বার্তা সেনাপতি দিলেন। এবং হয়তো, আমি জানি না, আজকে হয়তো বাড়িতে গিয়ে শুনবো, হয়তো 2-4টে হয়তো বলেছেন যে যাদের খুবই পছন্দ করেন না, আমি সব ওনাদের চিনি না, ওনার সঙ্গে কার ইকুয়েশন যা শুনতে পাই, এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যারা জড়িত তাদের অনেকের সঙ্গে ওনার সম্পর্ক ভালো নেই। তাই তাদের যদি এই সুযোগে যদি স্যাক্রিফাইস করানো যায়, এক ঢিলে অনেক পাখি মরবে। সুতরাং উনি সেটা নিঃসন্দেহে সেই দিকেই এগোতে চাইছেন। এবং দলের কর্তৃত্ব, এখন আসল সেনাপতি, রাজত্ব পাওয়ার আগে সেনাপতির ভূমিকাটা কি, সেটা মানুষ বোধহয় আজকের কিছুটা দেখতে পেল। দেখা যাক আগামী দিনে উনি কি ভূমিকায় অবতীর্ণ হন। বিশ্বনাথদার লেখনীর আমি খুব ভক্ত। বিশ্বনাথদার অনেকগুলো বই আমার কাছেও সংগ্রহে রয়েছে। রাজাদা যদি কোনো বই লেখেন, আমি সবার আগে সেই বইয়ের প্রথম পাঠক হব এবং ওনার থেকে অটোগ্রাফ চেয়ে নেবো। এত সুন্দর গল্প দাদুর আসর বহুদিন পর সুমনদের সাথে দেখতে পেলাম, তার জন্য রাজাদাকে ধন্যবাদ। না, আমি একটা শুধু বলবো সুমনদা, আপনার সাথে একটু ডিফার করব। আপনি বললেন যে নির্বাচনের সময় কি তাহলে উনি আবার স্বমহিমায় ফিরবেন? আবার
অলরেডি না, আমি বললাম ওই একই রকম কর্মসূচি না, বোঝবার ছিল একটা রাজ্য জুড়ে বিরাট আমি বলছি যে কর্মসূচি। এসআইআর পর্বে কার্যত তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রত্যেকটা মিটিং করা, মানে হাজার হাজার কর্মীদেরকে নির্দেশ দেওয়া, বুথ লেভেলে জুমে বিএলএদের সঙ্গে রেগুলার করা, ফিডব্যাক নেওয়া, এবং এসআর প্রক্রিয়ায় যে আজকে তৃণমূল কংগ্রেস অনেক স্বস্তির জায়গায় আছে, সেটা কিন্তু অভিষেকের নেতৃত্বে আবারও আছে। সোমবার এবং মিটিং এটা আমি পরিষ্কার মমতাদি করে এবং বলছি। অভিষেকের যৌথ আমার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এত কথা আমরা শুনলাম, এই যে কেয়াদি একটু আগে বলছিলেন না, সুজিত বসুকে দেখা গেছিল খিচুড়ির মতন টিকিট বিলি করতে। যা কেয়াদি, আপনি তো ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন, দেখুন আমি জানি ইডি সিবিআই আপনাদের নিয়ন্ত্রণাধীন নয়, কিন্তু এই সুজিত বসুর বাড়িতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইডিকে রেড করতে, সেই খবর আমরা পেয়েছিলাম, তার ছেলের যে রেস্টুরেন্ট সেখানে। তাহলে এই যে টিকিট উনি বিলি করছেন, তার মানে টিকিটগুলো ওনার পজিশন ছিল, মানে এত টাকার টিকিট তো আর সস্তায় ছিল না, না। ওগুলো না, complimentary ticket ছিল। এখানে সবুজ আমায় বলতে হবে, ওগুলো হচ্ছে ফ্রি পাস, ওটা কমপ্লিমেন্টারি পাস। কমপ্লিমেন্টারি পাস হলেও সেটা পাসেরও তো একটা আছে। আমি এখানে এখানে নাম না করে একটা গল্প আমায় বলতেই হবে, সেটা হচ্ছে একজন, এই ভাষাটা আমি আগের শোতেও বলেছিলাম, যে বলতেন যে তোলাবাজি, এক একটা সরকারি স্টেডিয়াম বা সরকারের এমন একটা মধুচক্র সেখানে গড়ে ওঠে, অন্য খারাপ অর্থে, অন্য পপুলার অর্থে মধুচক্রটা ধরবেন না, তার মানে এমন একটা ক্রিমি লেয়ার তৈরি হয়েছে যে সেখানে আপনি যদি এই ধরনের গ্ল্যামারাস অনুষ্ঠান করেন, সেখানে কেউ আপনার কাছে 200 একদম সরাসরি কার্ড চাইবে, 200 পাস চাইবে, কেউ 500, কেউ আবার আরও বেশি। এবং এই মধুভাণ্ডের আশেপাশে এই যারা ঘোরাফেরা করছে, এদের এমন একটা চলে যায় যে একজন আয়োজক আমায় বলছিলেন যে প্রফিট মার্জিন রাখা মুশকিল হয়ে যায়, শুধু এতগুলো মন্দিরে ফুল ছোঁয়াতে হয়। আমি বলছি এটা বাস্তব কিনা আয়োজকরা বুঝতে পারবেন, বাস্তব হলে অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে সিপিএমের সময় সুভাষ চক্রবর্তী যখন ক্রীড়ামন্ত্রী, প্রত্যেক মন্ত্রীর বাড়ি থেকে গোছা গোছা টিকিট ডিস্ট্রিবিউট হতো। এবং একটা জিনিস বুঝতে হবে, সুজিত বসুর যে পাস ডিস্ট্রিবিউশন দেখাচ্ছেন, সাধারণ মানুষ যাচ্ছে, ক্রীড়াপ্রেমী মানুষ, তাকে দেওয়া হচ্ছে। তাহলে ইমিডিয়েটলি সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা উচিত। অদ্ভুত কথা ভাই, প্রত্যেক, তুমি ভাই ফুটবলের কালচার সম্পর্কে অবহিত না, তোমাদের সময় যারা মন্ত্রী ছিল, আমার প্রশ্ন দুটো। আমি একদিকে অরূপের সঙ্গে একমত, অরূপের সঙ্গে কেয়ার কাছে যাবো, অরূপের সঙ্গে একমত, দ্বিমত। কোথায় একমত? যে আমি কালকেও বলেছি, এটা হচ্ছে ওল্ড স্কুল পলিটিশিয়ানদের একটা যে কে কত বড় নেতা, সেটা কার কাছে কত পাস, সেই বিলি হওয়ার একটা বিষয় থাকে, কিন্তু পাশাপাশি কত টাকার পাস তিনি বিলি করলেন, এটার ভেতরে অর্থকরী বিষয়টা তো উড়িয়ে দেওয়া যায় না। তবে এক্ষেত্রে এটা আমি কালকেও বলেছিলাম, সুভাষ চক্রবর্তী ঘরানা, যে আচ্ছা দাদার কাছে পাস আসবে, তিনি অনুগামীদের দেবেন, ওল্ড স্কুল পলিটিক্সের একটা নিদর্শন। কেয়া, যেটা শোনা যাচ্ছে সুমন, যে শুধুমাত্র অরূপ বিশ্বাসের কাছেই নাকি প্রায় 10,000 এরকম পাস না কমপ্লিমেন্টারি টিকিট যাই বলুন না কেন, একটু বলতে দিন, জানি গায়ে লাগছে। বিষয়টা হচ্ছে যে কমপ্লিমেন্টারি পাসগুলো, সেগুলোও কি বিক্রি করা হয়েছিল? আমি ধরে নিচ্ছি অরূপ বিশ্বাস করেনি, তিনি তার অনুগামীদের দিয়ে তারা কি বিক্রি করেছিল? এই যে টাকার, আপনারা খালি স্যার বললেন যে যেটা ব্যাংকের লেনদেন সেটা হয়েছে, আচ্ছা সেটা হয়েছে। আচ্ছা এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো এখন বিবেকের যাত্রা পার্টির বিবেক হয়েছেন। আমার জিজ্ঞাসা রয়েছে, ডায়মন্ড হারবার এফসি কত বড়, এক সেকেন্ড, ডায়মন্ড হারবার এফসি কত বড়, এত অসাধারণ ব্যবসায়িক ডিল করতে গিয়ে বড় ভুটানে চলে গেছে, দিল্লি বিস্ফোরণের দিন এক সেকেন্ড, এটা অসাধারণ হচ্ছে, আমার প্রসঙ্গ হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কত বড় ক্লাব সুমন, যে ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবকে সরিয়ে দিয়ে তারা পর্যন্ত ক্লাব খেলেছে, লজ্জা করে না? মেসির সাথে ডায়মন্ড হারবার ক্লাব, সে কত বড় ক্লাব, কত দিনের ক্লাব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এইটার জবাব দেবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।